সালাম ও শুভেচ্ছা প্রিয় দর্শকবৃন্দ। মানুষ এবং জিন উভয়ই স্রষ্টার সৃষ্টি। পবিত্র আল কুরআনে বলা হয়েছে, মহান আল্লাহ তাআলা মানুষ ও জিনকে সৃষ্টি করেছেন আল্লাহ তাআলার ইবাদত করার জন্য। তবে জিন এবং মানুষের জন্য সৃষ্টিকর্তা আলাদা দুইটি ডাইমেনশন বা সীমানা তৈরি করে দিয়েছেন। মানুষ বা জিন উভয়ের জন্যই সেই সীমা অতিক্রম করা নিষিদ্ধ। কিন্তু অনেক সময় মানুষ নিজেদের সীমানা অতিক্রম করে জিনকে ডেকে বিভিন্নভাবে নিজেদের স্বার্থে ব্যবহার করতে থাকে। আবার জিনেরাও নিজেদের সীমা অতিক্রম করে মানুষের নানান অনিষ্ট করার চেষ্টা করে। এই সীমা লঙ্ঘন করা হলেই প্রকৃতিতে নেমে আসে বিশৃঙ্খলা। জিন সিরিজের আগের দুইটি সিনেমাতে আমরা দেখেছিলাম কিভাবে এ ধরনের ঘটনার জন্য পৃথিবীতে বিশৃঙ্খলা নেমে এসেছিল। তারই ধারাবাহিকতায় জিন 3 সিনেমাতে আমরা সেরকমই এক পরিস্থিতি দেখব, যখন মানুষ এবং জিন উভয়ের দিক থেকেই সীমা লঙ্ঘনের ঘটনা ঘটে, আর যে কারণে দুর্দশায় পড়তে হয় সুমন নামের একটি কিশোর ছেলের। চলুন দেখে নেওয়া যাক সিনেমাটির কাহিনী সংক্ষেপ। বিজয় আহমেদ পেশায় তিনি মনোবিজ্ঞানের একজন শিক্ষক। পড়ানোর পাশাপাশি তার আগ্রহ সব ধরনের মিথ এর এক্সপ্লেনেশন দেবার ব্যাপারে। তিনি মনে করেন পৃথিবীতে সব ধরনের অলৌকিক ঘটনারই কিছু না কিছু ব্যাখ্যা রয়েছে, অর্থাৎ মানুষ যেই ব্যাপারগুলোকে ভূত প্রেত দ্বারা ঘটছে বলে মনে করে, তিনি ব্যাপারগুলোকে মানসিক বা প্রাকৃতিক সমস্যা হিসাবে প্রমাণ করার চেষ্টা করেন। বিজয়ের ক্লাসের একজন ছাত্রী হলো ফারিয়া। ফারিয়া বিজয়কে বেশ পছন্দ করে, কিন্তু কিছুতেই বিজয়ের কাছাকাছি কিভাবে আসবে সেটা বুঝতে পারছিল না। কারণ বিজয় অলৌকিক বিষয় ছাড়া অন্য কোনো বিষয়ে আলাপ করতে ইন্টারেস্ট ফিল করত না। উপায়ন্তর না পেয়ে ফারিয়া তার নিজ গ্রামে সম্প্রতি ঘটে যাওয়া একটা লোমহর্ষক ঘটনা বিজয়ের কাছে বলে সাহায্য চায়। ফারিয়াদের গ্রামের এক কিশোর ছেলে সুমন। 6 মাস আগে সুমন হঠাৎ করে মধ্যরাতে তরপাতে তরপাতে মৃত্যুবরণ করে। শোক সন্তপ্ত পরিবারের বিলাপের মাঝে সুমনকে পরদিন জানাজা শেষে কবর দেয় এলাকাবাসী। সুমনের বাবা মারা গিয়েছিল অনেক আগে, তার মা অনেক কষ্ট করে সংসার চালাতো। সুমনের সুবর্ণা নামের এক বোন ছিল, যে খুলনাতে তার শ্বশুরবাড়িতে থাকত। সুমন মারা গেছে এই খবর শুনে পরদিন দুপুরের দিকে সে গ্রামে আসে। কিন্তু গ্রামে আসার পর থেকেই সে যেন কেমন আচরণ করতে থাকে, আর সবাইকে বলতে থাকে সুমন বেঁচে আছে, সুমন মারা যায়নি, ওকে তোমরা ভুল করে কবর দিয়েছ। শুরুতে সবাই ব্যাপারটাকে আমলে না নিলেও বোনের কান্নাকাটি দেখে একসময় গ্রামের হুজুর অনুমতি দেয় কবর খুঁড়ে পুনরায় লাশ বের করার। সেদিন এশার নামাজ শেষে তারা সবাই মিলে কবর খুঁড়ে, আর কবর খোঁড়ার পর যা দেখে সেটা দেখে সবাই ভয়ে পালিয়ে যায়। সবাই দেখতে পায় সুমন আসলেই বেঁচে আছে, আর সে কবরের ভেতরে বসে মুচকি হাসি দিচ্ছে। সুমনকে সেদিন কবর থেকে বের করে আনা হয়। তবে বিজয় এই ঘটনা শুনে বিষয়টাকে আমলে নেয় না। এরকম বেশ কিছু ঘটনা আগেও ঘটেছে, যে গ্রামের কেউ অনেক অসুস্থ হয়ে তার পালস অনেক কমে গেছে দেখে মানুষ ভেবে নিয়েছে সে মারা গেছে। হয়তো সুমনের ক্ষেত্রেও তাই ঘটেছিল। সে অসুস্থ হয়ে তার হার্টবিট অনেক কমে গিয়েছিল, পালস অনেক স্লো হয়ে গিয়েছিল বলেই কোনো ডাক্তারের উপস্থিতি ছাড়াই গ্রামের লোকজন ধরে নিয়েছিল যে সে মারা গেছে। তবে বিজয় ব্যাপারটাকে যত সহজে ব্যাখ্যা করলো, ফারিয়া জানায় তাদের গ্রামের লোকজন ব্যাপারটাকে অতটা সহজে মেনে নেয়নি। তারা ধরে নিয়েছে এটা একটা অলৌকিক ঘটনা, এবং গ্রামে রটে গেছে সুমনের মধ্যে অবশ্যই কোনো গায়েবী ক্ষমতা আছে। তাই ফারিয়া বিজয়কে তার সঙ্গে তাদের গ্রামে যেতে বলে এবং গ্রামের সবাইকে বিষয়টি বুঝিয়ে বলতে বলে, যাতে তারা কুসংস্কার থেকে বের হয়ে আসতে পারে। এমনিতে বিজয়ের ফারিয়ার গ্রামে যাওয়ার কোনো ইচ্ছে ছিল না, কিন্তু তার মনে হয় গ্রামের সহজ সরল লোকগুলোকে বিষয়টি বোঝানোর জন্য হলেও তার গ্রামে যাওয়া উচিত। এছাড়া আরেকটা বিষয়ে একটু খটকা লাগে তার, সেটা হলো ফারিয়ার তথ্য মতে সুমন মারা যাওয়ার প্রায় 36 ঘন্টা পর তাকে কবর থেকে তোলা হয়েছিল। ছোট্ট একটা কিশোর 36 ঘন্টা অন্ধকার কবরে প্রায় অক্সিজেন শূন্য পরিবেশে কিভাবে বেঁচেছিল সেটাই তার কাছে রহস্য লাগে। তো সুমনের ব্যাপারে আরও জানার জন্য বিজয় ফারিয়াকে নিয়ে তাদের গ্রামের বাড়িতে যায়। ফারিয়ার বাবা আমজাদ সাহেব গ্রামের চেয়ারম্যান। গ্রামে বিচার সালিশ সব তার হাত দিয়েই নিয়ন্ত্রিত হয়। বিজয় গ্রামে গিয়ে ফারিয়াদের বাড়িতে অতিথি হয়ে ওঠে। রাতের বেলা খাওয়া দাওয়ার পর তারা সুমনের বিষয়টি নিয়ে নিজেদের মধ্যে আলোচনা করে। ওই ঘটনা ঘটার আগে সুমন বেশ চঞ্চল এবং ভদ্র একটা ছেলে ছিল, কিন্তু কবর থেকে উঠে আসার পর থেকেই সুমন খুব চুপচাপ হয়ে গেছে। কবরের ভেতরে সে কিভাবে এতক্ষণ সময় কাটিয়েছিল সে ব্যাপারে বারবার প্রশ্ন করা হলেও সুমন কোনো ধরনের জবাব দেয়নি। এমনকি তাকে অনেক মারধর করেও কোনো উত্তর পাওয়া যায়নি। ঘটনার আগে সুমন মাদ্রাসায় পড়াশোনা করত, কিন্তু কবর থেকে ওঠার পর থেকে সেই মাদ্রাসাতেও যাওয়া বন্ধ করে দেয় সে। শুধু তাই নয়, সাধারণত মিথ্যা কথা না বলা সুমন
কবর থেকে উঠে আসার পর থেকে বিভিন্ন মানুষের বাসা থেকে জিনিসপত্র চুরি করে ধরা খেয়েছে। সুমনের এই পরিবর্তনগুলো মানুষের চোখে অলৌকিকভাবে ধরা দিয়েছে। এমনকি অনেকে এটাও দাবি করে তারা চোখের পলকে সুমনকে গাছের উপরে উঠে যেতে দেখেছে, আবার কেউ দাবি করে তারা সুমনকে পানির উপর দিয়ে হেঁটে যেতে দেখেছে। বিজয় সিদ্ধান্ত নেয় সে সুমনের বাড়িতে গিয়ে সুমনের সঙ্গে দেখা করবে। আগেই বলেছি সুমনের বাবা অনেক আগেই মারা গেছে। তার মা খেতে কাজ করে বা বিয়ে বাড়িতে রান্না করে অনেক কষ্টে সংসার চালায়। তবে ফারিয়া জানায় সুমনকে দিনের বেলা বাড়িতে পাওয়া যায় না। বিজয় তার সঙ্গে করে একটা ড্রোন নিয়ে এসেছিল। সেই ড্রোন গ্রামের আকাশে উড়িয়ে সে ফারিয়ার মাধ্যমে খুঁজতে থাকে সুমনকে। অবশেষে তারা সুমনকে খুঁজে পায় একটা শতবর্ষী বটবৃক্ষের ডালের উপর বসে থাকা অবস্থায়। সেখানে গিয়ে ফারিয়া অনুরোধ করলে সুমন নিচে নেমে আসে, কিন্তু সে ছিল একেবারেই চুপ। বিজয় বুঝতে পারে সুমনের সাথে বন্ধুত্ব না করলে কোনো কথা বের করা যাবে না। বিজয় সুমনকে ড্রোন চালানো শিখিয়ে দেয়। কিশোর বয়সে এরকম একটা ড্রোন পেলে কেনা বসে আসে বলুন? ড্রোনের চার্জ শেষ হওয়ার আগ পর্যন্ত সুমন ড্রোন ওড়ায়। এরপর বিজয় সুমনকে একটা চকলেট দিয়ে তার পছন্দের কোনো জায়গায় নিয়ে যেতে বলে। সুমন তাদেরকে নিয়ে যায় পরিত্যক্ত একটা বাড়িতে। বিজয় বুঝতে পারে সুমনের নিশ্চয়ই কোনো মানসিক সমস্যা আছে, তা না হলে এই বয়সে একটা ছেলের এরকম গা ছমছমে পরিবেশে পরিত্যক্ত বাড়িতে একা আসা যাওয়া মোটেও স্বাভাবিক কোনো বিষয় নয়। বিজয় অবশ্য বাড়িটা একা ঘুরে দেখে। তার কাছে অদ্ভুত এক ধরনের ফিলিংস হয়। বাড়িতে সে অদ্ভুত কিছু মূর্তি দেখতে পায়, আবার শূন্য বাড়িতে শুনতে পায় অশরীরী কিছু শব্দ। সন্ধ্যা হলে তারা সেখান থেকে বের হয়ে যায়। সুমন যখন বাড়ি ফিরছিল তখন অদ্ভুত কিছু ঘটনা ঘটে। কখনো তার পেছনে সাপ, কখনো কুকুর, কখনো বা অন্য কিছু হেঁটে যেতে থাকে, অনেকটা পাহারা দিয়ে তাকে নিয়ে যাওয়ার মতো। সকালে ঘুম থেকে উঠে বিজয় দেখতে পারে বাইরে কিছু লোকজন মিলে সুমনকে অনেক মারছে। আসলে সুমন সকালে ফারিয়াদের বাড়িতে এসে বিজয়ের ড্রোনের রিমোট চুরি করে পালাচ্ছিল। সুমনকে বিজয় তাদের হাত থেকে ছাড়িয়ে নিয়ে ঘরে আনে এবং তার ড্রোনটা সুমনকে দিয়ে দেয়। ফারিয়া আসলে তারা আবার গ্রামে ঘুরতে বের হয়। সুমন তাদেরকে নৌকায় করে ঘুরিয়ে দেখায়। পরদিন সুমনের বোন সুবর্ণা বিজয়ের সঙ্গে দেখা করতে আসে। মূলত বিজয় নিজেই সুবর্ণাকে ডেকেছিল এটা জানার জন্য যে তার কেন মনে হয়েছিল সুমন মরেনি। সুবর্ণা তাকে জানায় সে শ্বশুরবাড়ি থেকে গ্রামে আসার পরই তার কানের কাছে সুমনের মতো একটা কণ্ঠ বারবার বলতে থাকে, সুমন মরে নাই, সুমন মরে নাই। বারবার এই কথা কানের কাছে শোনার পর সে যেন হিতাহিত জ্ঞান শূন্য হয়ে পড়ে এবং সবাইকে জোরাজুরি করতে থাকে কবর খুঁড়ে সুমনকে বের করে আনার জন্য। সুবর্ণার কাছ থেকে বিজয় জানতে পারে সুমন কবর থেকে ওঠার পর থেকে আর মাদ্রাসায় যেতে চায়নি। এ ব্যাপারটা তদন্ত করার জন্য বিজয় সুমনের মাদ্রাসায় যায়। তার শিক্ষক বলেন সুমন আগে অনেক ভালো ছাত্র ছিল, সে হেফজ শাখায় পড়তো, কিন্তু ওই ঘটনার পর থেকে আর মাদ্রাসায় আসতে চায় না। জোর করে তাকে আনা হলেও এরোর জিনিস চুরি করে আর কান্নাকাটি করে পালিয়ে যাওয়ার জন্য। একবার হুজুরের মোবাইল চুরি করলে সুমনকে বের করে দেয়া হয়েছিল। বিজয় এরপর মাদ্রাসায় সুমনের বন্ধুদের সঙ্গে কথা বলে, কেন সুমন অন্যরকম হয়ে গিয়েছিল সে ব্যাপারে জানতে চায়। তারা প্রথমে কিছু বলতে না চাইলেও পরে বিজয় তাদেরকে চকলেট উপহার দিলে তারা কাউকে কিছু না বলার শর্তে কিছু ভয়ঙ্কর তথ্য দেয়। একদিন ক্লাসে তাদের হুজুর কিভাবে আমল করলে জিনকে ডেকে আনা যায় সেই ব্যাপারে বয়ান করছিল। যদিও ব্যক্তিগত স্বার্থ উদ্ধারের জন্য এরকম কাজ করা উচিত নয়, তারপরও ছাত্রদের কিশোর কৌতূহলী মন বিষয়টি নিয়ে ভাবতে থাকে। সেদিন রাতে সুমন দুঃস্বপ্ন দেখতে থাকে সে মারা গেছে, আর কবরে মুনকার নাকির ফেরেশতা তাকে নিজের রব, দিন এবং রাসূল সম্পর্কে 3টি প্রশ্ন করছে। উত্তর না পারায় সুমনের উপর নেমে এসেছে শাস্তি। এই স্বপ্ন দেখে সুমন গভীর রাতে ঘুম থেকে উঠে যায় এবং তার বন্ধুদেরকে জাগায়। তার বন্ধুরা তখন ছাদে গিয়ে জিন নামানোর চেষ্টা করার প্ল্যান করে। তাদের ইচ্ছে ছিল জিন নামিয়ে তাকে দিয়ে মিষ্টি আনিয়ে খাবে তারা। প্ল্যান মতো ছাদে গিয়ে মোমবাতি জ্বালিয়ে তারা জিন আনার চেষ্টা করে। হঠাৎ তাদের মোমবাতিটি নিভে যায়। তারা দুজন পালিয়ে আসতে পারলেও সুমন ছাদে আটকা পড়ে। এরপর থেকেই বদলে যায় সুমন। বিজয় পরদিন সুমনকে ঢাকাতে নিয়ে স্কুলে ভর্তি করিয়ে দেওয়ার অফার করে, কিন্তু সুমন বিজয়কে জানায় সে ঢাকা যেতে পারবে না, কারণ কেউ তাকে নিষেধ করেছে গ্রাম থেকে যেতে। সুমন বিজয়ের সাথে একটু ফ্রি হওয়া শুরু করেছে দেখে বিজয় তার কাছে কবরের অভিজ্ঞতা সম্পর্কে প্রশ্ন করে। এই প্রথম সুমন কারো সঙ্গে সেদিনের অভিজ্ঞতা শেয়ার করে। মানুষ যখন ভাবছিল অসুস্থ হয়ে সুমন মারা গেছে, তারপর তারা তাকে কবর দিয়ে দিয়েছিল। সুমনের যখন জ্ঞান ফেরে তখন সে নিজেকে কবরে আবিষ্কার করে। শুরুতে সে বেশ ভয় পেয়ে গিয়েছিল, কিন্তু পরে সে আবিষ্কার করে কবরে কোনো এক অশরীরী তাকে সঙ্গ দিচ্ছে, তার সঙ্গে গল্প করছে, তার সঙ্গে খেলছে। সম্ভবত সে একজন নারী। এরপর থেকে সে তার সঙ্গেই আছে। তাকে সুমন ধরতে পারেনি,
কিন্তু কেমন যেন শুকনো হাড্ডির গন্ধ আসছিল তার গা থেকে। এতটুকু বলার পর সুমন কেমন যেন পরিবর্তিত হয়ে যায়, তার কণ্ঠস্বর পরিবর্তিত হয়ে যায় এবং সে বিজয়কে বলে ওঠে, কালকের মধ্যে গ্রাম ছেড়ে চলে যাবি। বিজয় তখন সুমনকে পাল্টা চেপে ধরার চেষ্টা করলে হঠাৎ একটা ঠান্ডা বাতাস তাকে ঘিরে ধরে। মুহূর্তেই অজ্ঞান হয়ে পড়ে সে। সারা রাত প্রচণ্ড জ্বরে আক্রান্ত থাকার পর একসময় সবার ঐক্লান্তিক প্রচেষ্টায় সুস্থ হয়ে ওঠে বিজয়। ডাক্তার জানায় হঠাৎ বিজয়ের শরীরে তাপমাত্রা অনেক বেড়ে গিয়েছিল, যেমনটা অনেক ঠান্ডায় জ্বর আসলে হয়। আর সেই সঙ্গে শরীরে হয়েছিল প্রচণ্ড অক্সিজেনের অভাব। তবুও বিজয় গ্রাম ছেড়ে যায় না। মাঝরাতে তার ঘুম ভাঙলে সে দেখতে পায় রুমের ভেতর অনেকগুলো কাক উড়ে বেড়াচ্ছে। দরজা খুলে বের হতে গেলে দেখে দরজা লক হয়ে আছে। অনেকক্ষণ আতঙ্কে চিৎকার চেঁচামেচির পর ফারিয়া এবং তার বাবা দরজা খুলে, কিন্তু তারা ভেতরে ঢোকার পরই দেখতে পায় সব স্বাভাবিক হয়ে গেছে। এই ঘটনার পর আমজাদ সাহেব তার বাড়ি বন্ধক দেওয়ার জন্য এক তান্ত্রিককে ডেকে আনেন। কিন্তু তান্ত্রিক কিছুক্ষণ চেষ্টার পর বুঝে যায় বাড়ির উপর শক্তিশালী কোনো সত্তার আসর হয়েছে। তখন সে পালিয়ে যায় সেখান থেকে। বিজয় সব ঘটনা সমাধানের জন্য মেসেজ পাঠায় তার সেই প্রফেসর ডক্টর এলাহি স্যারের কাছে। তবে তিনি তখন এতেকাফে থাকায় তার ফোনে বিজয় রিচ করতে পারছিল না। তখন পরদিন বিজয় সুমনের সঙ্গে দেখা করতে যায়। একবার সুমন তাকে জিজ্ঞেস করে কাকগুলো দেখে ভয় পেয়েছিল কিনা। বিজয় একথা শুনেই চমকে যায়, কারণ সুমনের তো জানার কথা নয় তার রাতের সেই ভয়ঙ্কর দুঃস্বপ্ন বা অভিজ্ঞতার কথা। তার মানে সুমনের অবশ্যই কোনো অলৌকিক ক্ষমতা জন্মেছে। তবে সুমনের হুমকির পরও বিজয় গ্রাম ছেড়ে যায় না। ফলে পরের কয়েকটি রাত তার সঙ্গে একই ধরনের ঘটনা ঘটতে থাকে। কখনো তার শরীর চেপে ধরে অদৃশ্য কোনো শক্তি, কখনো বা স্বপ্নের মধ্যে ফারিয়াকে মেরে ফেলার দৃশ্য দেখিয়ে তাকে আতঙ্কিত করে ফেলা হয়। দুঃস্বপ্ন শেষে বাইরে বের হলে রাতের আধারে তাকে আক্রমণ করে অদ্ভুত দর্শন এক ছায়া। ভয়ে সেখানেই আবার জ্ঞান হারায় সে। কিন্তু সেই অবস্থায় বিজয়ের উপর ভর করে কোনো এক সত্তা। একসময় ঘুমের ঘোরে হাঁটা শুরু করে বিজয়। আসলে সেই অদৃশ্য সত্তা তাকে ঘুমের মধ্যে হাঁটিয়ে রাতের বেলায় মূল সড়কে নিয়ে এসেছিল। ভাগ্যক্রমে ফারিয়া সেটা রুম থেকে দেখে দৌড়ে এসে বিজয়কে রাস্তা থেকে সরায়। আর অল্পের জন্য বিজয় ট্রাকের নিচে চাপা পড়া থেকে বেঁচে যায়। রাতে ঘরে ফিরে এসেও ঘুমাতে পারে না সে। সারা রাত তার ঘরের ছাদে ঘোড়ার খুরের আওয়াজ পাচ্ছিল সে। কি হচ্ছে দেখতে ছাদে গেলে আবার সে দেখতে পায় সুমনকে। সুমন এবারও বিজয়কে সতর্ক করে আর গ্রাম ছেড়ে চলে যেতে বলে। বিজয় আবারও প্রত্যাখ্যান করলে সেদিনের মতো ঠান্ডা একটা অনুভূতি তাকে চেপে ধরে। ফলাফল পরের কয়েকদিন আবার ভীষণ জ্বরে আক্রান্ত থাকতে হয় বিজয়কে। অবশ্য বিজয়ের অসুস্থতা ফারিয়াকে সুযোগ করে দেয় তার কাছে আসার। আর এখানেই তাদের মধ্যে হয়ে যায় প্রেম। এদিকে সুমনের পরিবর্তন এতদিনে তার মা বিশ্বাস না করলেও এক রাতে নিজের চোখে দেখতে পায় সে। সুমনের সেদিন মন খারাপ ছিল, কারণ তার ড্রোনের চার্জ শেষ হয়ে গিয়েছিল। কিন্তু রাতের বেলায় ঘুমন্ত অবস্থায় কোনো এক অদৃশ্য শক্তি তাকে জাগিয়ে তোলে এবং কোনো রিমোট বা চার্জ ছাড়াই শুধুমাত্র সুমনের মুখের কথা অনুযায়ী ড্রোন ওড়াতে থাকে। ফলে সুমন রাতের বেলা ড্রোনের পিছু পিছু ঘর থেকে বের হয়ে যায়। সুমনের মারও ঘুম ভেঙে যায় আর সেও সুমনের পিছু নেয়। কিন্তু অবাক হয়ে সে দেখতে পারে সুমন হাঁটতে হাঁটতে অলৌকিকভাবে তাদের গ্রামের পুকুরের পানির উপর দিয়ে হেঁটে যাচ্ছে। এই দৃশ্য দেখার পর সুমনের মা জ্ঞান হারিয়ে ফেলে। সেই রাতে সুমনকে একটা ভুডু পুতুল উপহার দিয়েছিল তার উপর ভর করা জিন। ভুডু পুতুল হলো এক ধরনের প্রতীকী পুতুল, যা কালো জাদুবিদ্যা বা আধ্যাত্মিক উদ্দেশ্যে মানুষ ব্যবহার করে থাকে। এটি প্রায়শই একটি মানুষের প্রতিকৃতি হিসাবে তৈরি করা হয় এবং এটিকে সেই ব্যক্তির সঙ্গে যুক্ত করে তার উপর জাদু করার চেষ্টা করা হয়। যার উপর ভুডু জাদু করা হয় সে ব্যাপারটা জানার পর থেকে এক ধরনের সাইকোফেনাটিক কারণে তার শরীরে ব্যথা অনুভব করা শুরু করে। ব্যাপারটা অনেকটা মনস্তাত্ত্বিক বলেই বিজ্ঞানীরা বলে থাকেন। সুমন পরদিন সকালে বিজয়কে সেই পুতুলটা দিয়ে চলে যায়। বিজয় পুতুলটা নিজের ঘরে নিয়ে আসে এবং অবাক হয়ে সে দেখতে থাকে তার শরীরের মুভমেন্টের সাথে সাথে পুতুলের শরীরেরও মুভমেন্ট হচ্ছে। বিজয় মাথা নাড়ালে পুতুলও মাথা নাড়ায়, বিজয় হাত ওঠালে পুতুলও হাত ওঠায়। এরই মধ্যে কোথা থেকে যেন সুমনের বেশ ধরে কেউ বিজয়ের বাড়িতে চলে আসে এবং শেষবারের মতো তাকে গ্রাম থেকে চলে যেতে বলে। বিজয় আবারও রাজি না হলে সুমন চলে যায়, কিন্তু এর পরপরই তার উপরে রাখা পুতুলটা নিচে পড়ে যায় আর নিচে পড়ে থাকা একটা সূচ ঢুকে যায় পুতুলের বুক বরাবর। সাথে সাথেই বিজয়ের বুকে প্রচণ্ড ব্যথা অনুভূত হওয়া শুরু করে। ফারিয়া এসে বিজয়কে হাসপাতালে নিয়ে যাবার প্রস্তুতি নিতে থাকে। এদিকে বিজয়ের মেসেজ পেয়ে ততদিনে গ্রামে চলে এসেছে তার প্রফেসর এলাহি। তিনি মনোবিজ্ঞানে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার পাশাপাশি ধর্মীয় জ্ঞানেও বেশ দক্ষ একজন ব্যক্তি।
তিনি বিজয়ের অবস্থা দেখে তার ইলম ব্যবহার করে বুঝতে পারেন বিজয়ের এই অবস্থা নিশ্চয়ই কোনো কালো জাদুর প্রেক্ষিতে হয়েছে। তিনি বিজয়ের রুম খুঁজতে থাকেন কালো জাদুর কোনো উপকরণ পাওয়া যায় কিনা সেটা দেখার জন্য। পুতুলটা পাওয়ার সাথে সাথেই তিনি বুঝে যান এর মাধ্যমেই বিজয়কে কালো জাদু করা হয়েছে। তিনি পুতুলের গা থেকে সূচ বের করে পুতুলটাকে দ্রুত মাটি চাপা দিয়ে দেন। এরপরেই জ্ঞান ফিরে পায় বিজয়। প্রফেসর এলাহি দ্রুত বিজয়কে দোয়া পড়ে দেন। তারা রাতে সুমনের বাড়িতে যায় গ্রামবাসী নিয়ে। সুমন তাদের সঙ্গে দেখা করতে না চাইলে দুজন পূর্ণবয়স্ক পুরুষ তাকে জোর করে প্রফেসর এলাহির সামনে নিয়ে আসে। সুমনের সামনে সূরা ইয়াসিন পড়তে পড়তে প্রফেসর এলাহি তার হাতের তসবিহ চেপে ধরেন সুমনের কপালে। তখনই যন্ত্রণায় সুমনের শরীরে যেন ভর করে অশরীরী শক্তি। আশেপাশের সবাইকে উড়িয়ে দিয়ে পালিয়ে যায় সে। বিজয় ধারণা করে সুমন তার সবচেয়ে পছন্দের জায়গা অর্থাৎ বটগাছের কাছেই গেছে। সেখানে গিয়ে তারা দেখে সুমন বটগাছের ডালে বসে আছে। প্রফেসর এলাহি দ্রুত বালি দিয়ে ঘিরে দেন বটগাছের চারপাশ। এরপর রশি ফেলে চারপাশে আগুন ধরিয়ে দেন তিনি। তারপর দোয়া দুরূদ পড়ে সুমনের উপর আসর করে থাকা তার জিনকে পরিচয় এবং লক্ষ্য সম্পর্কে প্রশ্ন করতে থাকেন। তবে এবার ছিল তার অবাক হবার পালা। এ কোনো সাধারণ জিন নয়। যেই মহিলা জিন সুমনের উপর আসর করেছে তার নাম সাইয়ারা। সেও একজন ইমানদার এবং জিন জগতের তান্ত্রিক। প্রফেসর এলাহির বালি দিয়ে দেয়া বাঁধ তার কোনো ক্ষতি করতে পারে না এবং সে সেটার উপর দিয়ে হেঁটে চলে নিজের শক্তির প্রমাণ দেয়। তার সন্তান এবং স্বামী মারা গিয়েছিল অনেক আগে। নিঃসঙ্গ জীবন কাটাচ্ছিল সে। হঠাৎ এক রাতে যেদিন বন্ধুরা মিলে ছাদে বসে জিন ডাকার চেষ্টা করছিল সুমন, সেদিন সে বাধ্য হয় মানুষের জগতে আসতে। কিন্তু সুমনকে দেখার পর তার সন্তানের কথা মনে পড়তে থাকে। সে সুমনের উপর ভর করে এবং চেষ্টা করতে থাকে সুমনকে তার সঙ্গে জিনদের জগতে নিয়ে যাবার। এ কারণেই সে সুমনকে দিয়ে চুরি করায় এবং তাকে মাদ্রাসা থেকে বের করে দেওয়ার ব্যবস্থা করে। মাদ্রাসায় সুমন থাকলে তার পক্ষে সুমনকে বশ করা কঠিন হয়ে যাচ্ছিল। সুমনকে অসুস্থ করে পালস কমিয়ে দিয়ে মৃত বানানোর অভিনয়ের নাটক সেই সাজিয়েছিল। গ্রামের লোকজন সুমনকে কবর দিয়ে দিলে সে সুমনের সঙ্গে কবরে সময় কাটায় এবং সুমনের সঙ্গে সম্পর্ক উন্নত করার চেষ্টা করে। তারপর সুমনের বোনের কানে কানে গিয়ে বলে সুমন মরে নাই। তার টার্গেট ছিল সুমন একবার কবর থেকে বের হয়ে আসলে পুরো গ্রামবাসী তাকে একঘরে করে দেবে এবং ভয় পাবে। সেই সুযোগে সে সুমনকে নিজের জগতে নিয়ে যাবে। কিন্তু সে দেখল গ্রামবাসী সুমনকে কবর থেকে ফিরে আসার পরও মেনে নিয়েছে। বিজয় সুমনকে এই ঘোরের মধ্য থেকে বের করে নিয়ে আসতে চাইছিল দেখে বিজয়ের উপরও ক্ষোভ ছিল তার। কিন্তু এখন যখন সবাই সব জেনেই গেছে, তাই সে ঘোষণা দেয় সবার সামনে দিয়ে সুমনকে নিয়ে যাবে। প্রফেসর এলাহি বুঝতে পারে তার পক্ষে এই জিনকে বন্দি করা সম্ভব হচ্ছে না। এই পর্যায়ে সুমনকে ফেরাতে সে কাছে আসতে বলে সুমনের মাকে, কারণ একমাত্র মায়ের দোয়াই পারে তার সন্তানকে অশুভ শক্তি থেকে রক্ষা করতে। সুমনের মা তখন অনুনয় বিনয় করতে থাকে তার সন্তানকে ফেরত পাবার জন্য। কিন্তু সুমনের উপর ভর করা জিন সুমনকে হারানোর ভয়ে সুমনকে দিয়ে তার মাকে আঘাত করতে থাকে। কিন্তু এই পর্যায়ে নিজের মাকে মারার সময় সুমনের মধ্যে একটা রেজিস্ট্যান্স কাজ করা শুরু করে। যত যাই হোক, সে নিজের মাকে অনেক ভালোবাসে, আর তার হাত বা পা দিয়ে মাকে মারা হচ্ছে এটা সে ভেতর থেকে মানতে পারছিল না। দেখা যায় সুমনের এক হাত দিয়ে থাপ্পড় মারতে গেলে অন্য হাত সেটা আটকে দিচ্ছে। এক পর্যায়ে সুমনকে দুর্বল করার জন্য তার ভেতরে থাকা জিন তাকেই মারতে থাকে, আর এক পর্যায়ে গাছের ডাল দিয়ে সুমনের হাত আটকে ফেলে গাছের সাথে। সে সময় সুমনের মা অনুনয় করে বলে প্রয়োজন হলে সুমনকে সে সাথে নিয়ে যাক, তারপরও যেন সুমনকে এভাবে না মারে। জিনটি তখন সুমনকে ছেড়ে দিয়ে ঢুকে যায় ফারিয়ার মধ্যে। ফারিয়ার উপর পজেস করে সে মারতে থাকে সুমনের মাকে। এই ফাঁকে হুজুর সুমনকে দোয়া পড়া পানি খাইয়ে দেয়। সুমন কিছুটা জ্ঞান ফিরে পায়। তখন সুমন আহত অবস্থায় নিজেই চলে যায় তার মায়ের কাছে, আর জিনকে করজোরে অনুরোধ করে তার মাকে না মারতে। মা ছেলের মাঝে এত ভালোবাসা দেখে অবশেষে জিনটি নিজের ভুল বুঝতে পারে। এমনিতে সে একজন ধার্মিক জিন ছিল, কিন্তু সুমনকে দেখে নিজের ছেলে বানিয়ে নিজের সঙ্গে নিয়ে যাওয়ার তাড়না তাকে দিয়ে সব খারাপ কাজ করিয়ে ফেলেছিল। সে নিজের ভুল বুঝে ফারিয়াকে ছেড়ে দিয়ে চলে যায় নিজের জগতে। এখানেই শেষ হয় জিন 3 সিনেমাটি। আমাদের চ্যানেলে কিন্তু এর আগের পর্ব অর্থাৎ জিন 2 সিনেমাটিও রিভিউ করা আছে। আপনারা চাইলে কমেন্টে থাকা লিঙ্কে ক্লিক করে দেখে নিতে পারেন। আর ভুডু পুতুলের গল্প নিয়ে একটি ভিডিও আছে, সেটিও আপনারা ডেসক্রিপশন বক্সে থাকা লিঙ্কে ক্লিক করে দেখে নিতে পারেন। জিন 3 সিনেমাটি সব দিক থেকে বেশ ভালোই লেগেছে আমার কাছে। তবে লার্জ স্কেলে হরর সিনেমা বানাতে গেলে আমার মনে হয় কাহিনীর পাশাপাশি ভিএফএক্স নিয়েও আরও কাজ করা প্রয়োজন। অভিনয় শিল্পীদের অভিনয় কাহিনী দুটোই ভালো ছিল, কিন্তু অ্যানিমেশন এবং ভিএফএক্স ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের না হলে হরর সিনেমাগুলো আসলে জমে ওঠে না।
জিন 3 সিনেমাটির এক্সপ্লেনেশন ভিডিও এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করে উৎসাহিত করুন এবং এরকম আরও ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনায় আজকের মতো বিদায়।